আপনি কি কখনো শুনেছেন লোহার কফিনের গল্প? সেই কফিন যে মাটির নিচে নয়, বরং এক পুরনো কুয়োর তলায় জ্বলজ্বল করে, যেখানে পচা গন্ধ নয়, বরং জারা লাগা লোহার গন্ধ ভাসে। আজকের এই গল্পটা শুধু একটা ভৌতিক কাহিনী না, এটা এক অভিশপ্ত পরিবারের ইতিহাস, এক অমানবিক অপরাধের প্রতিধ্বনি, আর এক ছোট্ট মেয়ের আত্মার চিৎকার, যে চিৎকার এখনও সেই উপেক্ষিত গ্রামের বাতাসে ঘুরে বেড়ায়। আমার নাম হরার বাংলা, আর আজ আপনাদের সামনে হাজির হল লোহার কফিনের ভয়ঙ্কর গল্প নিয়ে। বর্ষার আগের সেই গরম, যে গরমে মাটি ফেটে যায় আর মানুষের মনে জমে ওঠে এক অদ্ভুত অস্বস্তি। সেই গরমেই আমি আরিফ আমার দাদুর পৈতৃক বাড়িতে এসেছিলাম। বাড়িটা ছিল সিলেটের এক প্রান্তে, যেখানে নাম পর্যন্ত নেই, শুধু কালাপাড়া বলে ডাকে সবাই। গ্রামটা ছিল একেবারে জঙ্গলের মাঝে, যেন সময়ের হাত থেকে লুকিয়ে থাকা এক অভিশপ্ত জায়গা। আমার দাদু মঈন মিয়া গ্রামের সবচেয়ে ধনী মানুষ ছিলেন। তার জমি, তার গরু ছাগল, তার পুরনো বাড়ি, সবকিছুই ছিল বিশাল। কিন্তু সেই বিশালতার ভিতরে লুকিয়েছিল এক অন্ধকার রহস্য, যে রহস্য আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে সাহস পায়নি। আমার দাদু মারা যাওয়ার পর বাড়িটা খালি পড়ে গিয়েছিল। আমার বাবা কখনো এদিকে আসতেন না, বলতেন, ওই বাড়িতে কিছু একটা আছে আরিফ, মানুষের নয়, কিছু অন্য জিনিস। কিন্তু আমি তখন শহরের ছেলে, ভৌতিক গল্পে বিশ্বাস করতাম না। আমি ভেবেছিলাম বাড়িটা বিক্রি করে দেব আর টাকাটা নিয়ে ঢাকায় একটা ফ্ল্যাট কিনব। কিন্তু যখন আমি সেই বাড়ির সামনে দাঁড়ালাম, তখন বুঝলাম এই জায়গাটা আমাকে ছাড়বে না। বাড়িটা দেখতে ছিল যেন এক জীবন্ত জীব। দেয়ালগুলো ছিল ভিজে মাটির মতো কালো, আর জানালাগুলো ছিল যেন কারো খালি চোখের গর্ত। দরজার লোহার হাতলে জার ধরে গেছে, আর ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগল, যদিও বাইরে রোদ ঝলমল করছে। বাড়ির ভিতরে সবকিছু ছিল যেমন ছিল। একটা পুরনো নকশি কাঁথা খাটের উপর পড়ে আছে, একটা 5 ফোড়নের টিনের ডিব্বা আলমারির উপর, আর দেয়ালে ঝুলছে একটা পুরনো ছবি, আমার দাদু আর তার প্রথম স্ত্রী, যার নাম ছিল রহিমা বেগম। ছবিতে রহিমা বেগমের চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে। প্রথম রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত 12টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মেঝেতে ভিজে মাটির পায়ের ছাপ। সেই ছাপগুলো ছোট, যেন কোনো শিশুর। ছাপগুলো আমার খাটের পাশ দিয়ে শুরু হয়ে দরজার দিকে গেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে সামলালাম। ভাবলাম হয়তো বাইরে থেকে কোনো বিড়াল ঢুকেছে। কিন্তু পরের রাতে আবার সেই ছাপ, আর এবার শুধু ছাপ নয়, আমার কানে এলো একটা মিষ্টি কিন্তু কাঁদো গলায় গান। আমার কফিন লোহার, মাটি নয় তার ঘর। আমি শুই না শান্তিতে, আমি শুই কুয়োর তলায়। এই গানটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাড়ির পিছনের জঙ্গলের দিকে একটা ছোট্ট মেয়ে হাঁটছে। তার পোশাক ছিল সাদা, কিন্তু তা থেকে টপ টপ করে জল পড়ছে। তার চুল মুখের উপর পড়ে আছে, আর সে যেন আমার দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে আমি গ্রামের এক বুড়োকে, মামুন চাচাকে, সব কথা বললাম। মামুন চাচা শুনে মুখ শুকিয়ে গেল। তিনি বললেন, বাবা, তুই ওই বাড়িতে থাকিস না। ওই বাড়িতে তোর দাদুর প্রথম বউয়ের মেয়ে মারা গেছিল। নাম ছিল সাবরিনা, মাত্র 5 বছরের। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছিল? মামুন চাচা চারপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, ওর বাবা, তোর দাদু, ওকে জীবিত কবর দিয়েছিল। আমার মাথায় যেন বজ্রপাত হলো। কি? কেন? মামুন চাচা বললেন, ওর মা রহিমা বেগম তোর দাদুকে ছেড়ে চলে যায়। বলে যায়, তুমি আমার মেয়েকে নষ্ট করবে। তোর দাদুর রেগে গিয়ে ওকে একটা লোহার কফিনে ভরে কুয়োর ভিতরে ফেলে দেয়। বলে, তুই যদি আমার সব নষ্ট করিস, তবে আমি তোর সব নষ্ট করব। সেই থেকে ওই কুয়োর পাশে কেউ যায় না। রাতে ওখান থেকে কান্নার শব্দ আসে। আমি বিশ্বাস করতে পারলাম না। আমার দাদু কি এমন নৃশংস হতে পারেন? কিন্তু সেই রাতে আবার সেই গান, আর এবার গানের সাথে মিশেছিল একটা কাঁদো কণ্ঠ। বাবা, আমায় বাঁচাও, আমার ঠান্ডা লাগছে। আমি আর থাকতে পারলাম না। পরদিন সকালে সোজা কুয়োর দিকে হাঁটলাম। কুয়োটা ছিল বাড়ির পিছনে, জঙ্গলের মাঝে। কুয়োর মুখে জমে আছে সবুজ শ্যাওলা, আর ভিতর থেকে আসছে একটা অদ্ভুত গন্ধ, জারা লাগা লোহার গন্ধ। আমি কুয়োর পাশে দাঁড়িয়ে তলার দিকে তাকালাম। পানি নেই, শুধু অন্ধকার। কিন্তু তখনই আমার চোখে পড়ল, কুয়োর পলায় কিছু একটা জলজল করছে। লোহা, একটা বিশাল লোহার বাক্স। আমি কুয়োর ভিতরে নামার সিঁড়ি খুঁজে পেলাম। সিঁড়িগুলো ছিল পুরনো, কিন্তু শক্ত। আমি নিচে নামতে লাগলাম। প্রতিটি ধাপে আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। নিচে নেমে দেখলাম কুয়োর তলায় একটা লোহার কফিন। কফিনটা ছিল জার ধরা, কিন্তু এখনও মজবুত।
কফিনের উপর খোদাই করা ছিল একটা নকশি কাঁথার মতো নকশা, আর তার মাঝে লেখা সাবরিনা। আমি কফিনের ঢাকনা খুলতে গেলাম। ঢাকনাটা খুব ভারী ছিল, কিন্তু যখন আমি একটু সরালাম তখন ভিতর থেকে এলো একটা চিৎকার, একটা মেয়ের চিৎকার। আমি পিছনে হটে গেলাম। কফিনের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এলো, ছোট, কিন্তু তার ত্বক ছিল ফাটা, যেন শুকনো মাটি। হাতটা আমার দিকে এগিয়ে এলো। আমি দৌড়ে উপরে উঠলাম, কিন্তু উপরে উঠে দেখি কুঁয়োর মুখে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মেয়ে। তার চোখ দুটো ছিল খালি, যেন দুটো কালো গর্ত। তার গলায় দড়ির দাগ ছিল। সে বলল, তুমি আমার বাবার নাতি, তুমি আমাকে বাঁচাবে? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি কি করব? সে বলল, আমার কফিন খুলে দাও, আমি শান্তি চাই। আমি আবার কুয়োর ভিতরে নামলাম। এবার আর ভয় পেলাম না। আমি কফিনের ঢাকনা সম্পূর্ণ খুলে দিলাম। ভিতরে ছিল একটা ছোট্ট হাড় কঙ্কাল। তার হাতে ছিল একটা পুরনো নকশি কাঁথার টুকরো। আমি হাড় কঙ্কালটাকে কুয়োর বাইরে তুলে আনলাম। তখনই আকাশে বজ্রপাত হলো, বৃষ্টি নামল। আমি হাড় কঙ্কালটাকে নিয়ে গ্রামের কবরস্থানে গেলাম। সেখানে একটা কবর খুঁড়ে তাকে সমাহিত করলাম। কবরের উপর রাখলাম সেই নকশি কাঁথার টুকরো। তখনই আমার কানে এলো সেই মেয়ের কণ্ঠ, ধন্যবাদ ভাইয়া। পরদিন সকালে আমি বাড়ি ছেড়ে চলে এলাম, কিন্তু আমি জানি সাবরিনার আত্মা এখন শান্ত। আর সেই লোহার কফিন, সেটা এখনও কুয়োর তলায় পড়ে আছে, যেন এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী। আত্মারা শুধু ভয় দেখাতে আসে না, কখনো কখনো তারা শুধু একটা কথা বলতে আসে, আমাকে মনে রাখো। সাবরিনার গল্প শুধু একটা ভৌতিক কাহিনী নয়, এটা এক নিরীহ শিশুর অপূর্ণ জীবনের কাহিনী, যে জীবন নৃশংসতার হাতে কেড়ে নেওয়া হয়েছিল। আশা করি আপনারা এই গল্পটা শুধু ভয়ের জন্য নয়, বরং মানবিকতার জন্য মনে রাখবেন। আমার নাম হরার বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাতের অন্ধকারে কখনো একা কুয়োর পাশে যাবেন না। শুভরাত্রি।